আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানব সম্পত্তি হস্তান্তর আইন 1882-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন 35 সম্পর্কে, যেখানে আলোচনা করা হয়েছে ডক্ট্রিন অফ ইলেকশন। এবং আমরা যদি সেকশনের টাইটেল দেখি, সেখানে বলা হয়েছে ইলেকশন হোয়েন নেসেসারি, অর্থাৎ নির্বাচন কখন প্রয়োজন। তো সেকশন সম্পর্কে জানার পূর্বে আমরা জানি প্রথমে যে নির্বাচন কাকে বলে বা ইলেকশন কাকে বলে। তো দেখুন, ইলেকশন মিন্স চুজিং ওয়ান রাইট বিটুইন টু অল্টারনেটিভ রাইটস, অর্থাৎ ইলেকশন বলতে বোঝাবে যে দুইটা অল্টারনেটিভ রাইটের মধ্যে থেকে কোনো একটি রাইটকে চুজ করা। অর্থাৎ ইলেকশন বলতে আপনি দুটো রাইটকেই চুজ করতে পারবেন না, আপনাকে যে কোনো একটি রাইটকে চুজ করতে হবে। হ্যাঁ, বাংলাদেশের নির্বাচনের কথা চিন্তা করেন, আগে যেমন হতো যে মেজর দুইটা পার্টি, নৌকা এবং ধানের শীষ, আপনি একজন ব্যক্তি হিসেবে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনাকে হয় নৌকাকে ইলেক্ট করতে হবে অথবা ধানের শীষকে ইলেক্ট করতে হবে। আপনি চাইলে দুইটা জায়গায় কিন্তু ভোট দিতে পারবেন না। অর্থাৎ ইলেকশন বলতে বোঝায় দুইটা অল্টারনেটিভ রাইটের মধ্যে থেকে কোনো একটি রাইটকে চুজ করা। ইলেকশন কাকে বলে আমরা বুঝলাম, এখন আমরা ডক্ট্রিন অফ ইলেকশন কাকে বলে এটা জানব। মেইনলি ডক্ট্রিন অফ ইলেকশন আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে এসেছে ইকুইটি থেকে। হ্যাঁ, তো এটা বের অ্যাক্টে যাওয়ার পূর্বে আমরা একটা উদাহরণ এবং এটার ব্যাখ্যা দিয়ে তারপর আমরা মেইনলি সেকশনে দেখব যে কী বলছে। তো মেইনলি সম্পত্তির অনার বা মালিক নন এমন কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি হস্তান্তরের ঘোষণা দেয়। হ্যাঁ, সম্পত্তির মালিক নন, ধরেন একজন ব্যক্তি যিনি এই সম্পত্তির মালিক, কিন্তু এই সম্পত্তির মালিক নয়। তো সম্পত্তির মালিক নন এমন কোনো ব্যক্তি যদি সম্পত্তি হস্তান্তরের ঘোষণা দেয়, হ্যাঁ, বিকে সম্পত্তি হস্তান্তর করবে, এই সম্পত্তিটা যেটার মূল্য 800 টাকা। তো কিন্তু এই সম্পত্তির মালিক নয়, হচ্ছে সম্পত্তির মালিক। তো সম্পত্তির মালিক নন, এটা আমরা মনে রাখবেন। হ্যাঁ, সম্পত্তির মালিক নন এমন কোনো ব্যক্তি যদি সম্পত্তি হস্তান্তরের ঘোষণা দেয় এবং একই হস্তান্তরের অংশ হিসেবে তিনি যদি এই সম্পত্তির অনার বা প্রপার্টির মালিককে যদি কোনো বেনিফিট প্রদান করেন, যে এখানে যেমন ধরেন 1000 টাকা দেওয়া হয়েছে, তাই না, তো তাইলে এই অনার বা মালিককে কী করতে হবে, অবশ্যই নির্বাচন করতে হবে যে সে এই হস্তান্তরটা মেনে নিবে, হ্যাঁ, নাকি সে এই বেনিফিট গ্রহণ করবে, মানে সে হস্তান্তর মেনে নিয়ে বেনিফিট গ্রহণ করবে, নাকি তার প্রপার্টি রেখে দিয়ে বেনিফিট ত্যাগ করবে। সে একই সঙ্গে এই বেনিফিটটা গ্রহণ করবে, অর্থাৎ 1000 টাকা নিবে এবং তার সম্পত্তি তার কাছে রেখে দিবে, সে এরকমটা করতে পারবে না। এটাই হচ্ছে ডক্ট্রিন অফ ইলেকশন। অর্থাৎ এই মালিককে, অর্থাৎ অনারকেই কিন্তু নির্বাচনটা করতে হবে, সে এই বেনিফিটটা গ্রহণ করে হস্তান্তর মেনে নিবে, নাকি তার সম্পত্তি তার কাছে রেখে দিয়ে বেনিফিটটা ত্যাগ করবে। এটাই হচ্ছে মেইন বিষয় এখানকার। অনার চাইলে মানে এটাও গ্রহণ করবে এবং এটাও গ্রহণ করবে, এমনটা কিন্তু হতে পারে না। হ্যাঁ, কোনো একটা জিনিসকে তাকে নির্বাচন করতে হবে। এটাই মেইনলি আমাদের সম্পত্তি হস্তান্তর আইনের সেকশন 35-এর আন্ডারে ডক্ট্রিন অফ ইলেকশন। মেইনলি সেকশন 35-এ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডক্ট্রিন অফ ইলেকশন। তো এটা এর পেছনে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে ডক্ট্রিন অফ ইলেকশন কিন্তু ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের সেকশন 7-এর একটা ব্যতিক্রম। কারণ কি, সেকশন 7-এ বলা হয়েছে যে হু ইজ কম্পিটেন্ট টু ট্রান্সফার, অর্থাৎ হস্তান্তরকারীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। তো সেখানে কি ছিল, সেখানে আমরা পড়ছি যে মানে আমরা ফার্স্ট লেকচারে কিন্তু সেকশন 7 সম্পর্কে জেনেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে এনি পারসন কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, অর্থাৎ যিনি চুক্তি করতে পারক বা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এবং ইনটাইটেল টু ট্রান্সফারেবল প্রপার্টি, যিনি ট্রান্সফারেবল প্রপার্টি ইনটাইটেল বা মালিক, অথবা অথরাইজ টু ট্রান্সফারেবল প্রপার্টি নট হিজ ওন। হ্যাঁ, তাহলে 3 ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করতে পারে, যিনি কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, এবং যিনি ট্রান্সফারেবল প্রপার্টির ইনটাইটেল, অর্থাৎ যিনি মালিক, এবং অথরাইজ, যিনি মালিক কর্তৃক অথরাইজড হয়েছেন।
তিনি হচ্ছে সম্পত্তির মালিক নন, কিন্তু তিনি সম্পত্তির মালিক কর্তৃক অথরাইজড, তিনি সম্পত্তি হস্তান্তর করতে পারেন। কিন্তু সেকশন 35 আমরা কি দেখলাম, যে সম্পত্তির মালিক নন এবং তিনি মালিকের কাছ থেকে অথরাইজডও নন, কিন্তু তিনি সম্পত্তি হস্তান্তর করতে পারেন। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে সেকশন 35-এর একটি এক্সেপশন, সেকশন 7। আমরা যখন সেকশন 7 লিখব তখন আমরা সেকশন 35 সেখানে উল্লেখ করতে পারি, বা সেকশন 35 লিখলে সেখানে আমরা এক্সেপশন হিসেবে সেকশন 7কে উল্লেখ করতে পারি। তো এখন আমরা বিআর একটা দেখি। সেকশন 35-এ কী বলছে, ইলেকশন হোয়েন নেসেসারি, অর্থাৎ নির্বাচন কখন প্রয়োজন। হোয়ার এ পারসন professes to transfer property which he has no right to transfer, and as a part of the same transaction confers any benefit on the owner of the property, such owner must elect either to confirm such transfer or to descend from it, and in the latter case he shall relinquish the benefit so conferred, and the benefit so relinquished shall revert to the transferor or the representative as if it had not been disposed of. তো এখানে মেইনলি বলছে যে সম্পত্তির মালিক নন এমন কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি হস্তান্তরের ঘোষণা দেন, হ্যাঁ, এই যে প্রফেসেস, হ্যাঁ, তিনি যদি সম্পত্তির মালিক নন এমন কোনো ব্যক্তি যদি সম্পত্তি হস্তান্তরের ঘোষণা দেন, তো কী হবে, এবং একই ট্রান্সফারের অংশ হিসেবে তিনি যদি সম্পত্তির মালিককে বা ওনারকে কোনো হচ্ছে বেনিফিট দেন, হ্যাঁ, তবে এই ওনারকে অবশ্যই নির্বাচন করতে হবে যে তিনি হস্তান্তর মেনে নিয়ে বেনিফিট গ্রহণ করবেন নাকি তিনি হচ্ছে তার সম্পত্তি রেখে দিয়ে বেনিফিট ত্যাগ করবেন। হ্যাঁ, তো তিনি যদি সম্পত্তি হচ্ছে রেখে দেন, শেষোক্ত বিষয়টা যদি তিনি রাখেন, এই যে লেটার কেস এখানে বলছে এই যে লেটার কেস তিনি বলছে যদি এরকমটা করেন যে তিনি যদি সম্পত্তি রেখে দেন, তাহলে কি হবে, তাহলে পরিত্যক্ত সুবিধা হস্তান্তরকারী বা তার প্রতিনিধির কাছে এমনভাবে ফেরত যাবে যেন তা ইতিপূর্বে হস্তান্তর করাই হয় নাই। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার মেইন বিষয়। এরপরে আমরা দেখি সাবজেক্ট নেভারদ্যালেস হোয়ার দ্য ট্রান্সফার ইজ গ্র্যাচুইটাস, যেখানে হচ্ছে সম্পত্তি কি হস্তান্তরটা হচ্ছে দানস্বরূপ, হ্যাঁ, কোনো সম্পত্তি যদি দানস্বরূপ হয়। অ্যান্ড দ্য ট্রান্সফারর হ্যাজ বিফোর দ্য ইলেকশন ডাইড, সম্পত্তি কি হয়েছে হস্তান্তরটা দানস্বরূপ এবং ইলেকশনের পূর্বে দাতার ট্রান্সফারের মৃত্যু হয়েছে, or otherwise become incapable of making a fresh transfer, অথবা সে হচ্ছে ইনকেপেবল হয়েছে। অ্যান্ড ইন অল কেসেস হোয়ার দ্য ট্রান্সফার ইজ ফর কনসিডারেশন, এবং সমস্ত ক্ষেত্রে যেখানে ট্রান্সফারটা কি পণের বিনিময়ে বা কনসিডারেশনের বিনিময়ে, to the charge of making good to the disappointed transferee the amount or value of the property attempted to be transferred to him, এবং সে সমস্ত ক্ষেত্রে হস্তান্তরের বিনিময়ে পণ গ্রহণ করা হয়েছে সে সমস্ত ক্ষেত্রে উপরোক্ত সুবিধার মধ্য হতে ব্যর্থ গ্রহীতাকে তার নিকট যে সম্পত্তি হস্তান্তরের প্রস্তাব করা হয়েছিল তার মূল্য দিয়ে ক্ষতিপূরণ করতে হবে। অর্থাৎ যদি আমাদের এই যে সম্পত্তি হস্তান্তরকারী সে যদি মৃত্যুবরণ করে, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, উদাহরণটা দেখলে আমরা সহজে বুঝতে পারবো। নিচে একটা ইলাস্ট্রেশন আছে, মেইনলি এখানে এটাই বলা আছে। দেখেন, একজন ব্যক্তি, হ্যাঁ, তিনি সম্পত্তির মালিক নন, মালিককে সি। এখন এই সম্পত্তিটা বিকে হস্তান্তর করতে চায়, যার মালিক যার মূল্য হচ্ছে 800 টাকা। হ্যাঁ, তো এখন কী করলো, সিকে বলল যে আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, তুমি সম্পত্তিটা আমাকে দাও, আমি এটা বিকে দিচ্ছি। তো তাইলে হচ্ছে সি যদি মনে করে যে সে তার সম্পত্তি রেখে দিবে, তাইলে সে রেখে দিতে পারে, তখন কোনো সমস্যা নাই। কিন্তু দেখা গেল যে অর্থাৎ এই যে ট্রান্সফারার সে মৃত্যুবরণ করলো এই হস্তান্তর নির্বাচনের পূর্বেই, সি ইলেকশন করার পূর্বেই যদি এর মৃত্যু হয়, তখন এর তো একটা ক্ষতি হলো। সে তো একটা সম্পত্তি নিতে চেয়েছিল, তাই না, সে এই সম্পত্তিটা পেত, এখন তার একটা ক্ষতি হয়ে গেল। ক্ষতি বলতে সে হচ্ছে সম্পত্তিটা পেল না, বঞ্চিত হলো। তো তার একটা ক্ষতিপূরণের ব্যবস্থা আইনে করা আছে।
এই যে এর যে রিপ্রেজেন্টেটিভ বা লিগ্যাল এয়ার্স থাকবে, এরা কী করবে, এই সম্পত্তির মূল্য হতে 800 টাকা, যেহেতু সম্পত্তির মূল্য 800 টাকা, তাই সম্পত্তির মূল্যের সমপরিমাণ এই বিকে অবশ্যই পে করতে হবে। তাহলে আমরা যেটা বুঝলাম, যদি সম্পত্তিটা কি হয়, গ্র্যাচুইটাস হয়, হস্তান্তর যদি গ্র্যাচুইটাস হয় অথবা ফর কনসিডারেশন হয়, তাহলে যদি এই যিনি হচ্ছে ওনার, তার নির্বাচনের পূর্বে যদি হস্তান্তরকারী অর্থাৎ ট্রান্সফারারের মৃত্যু হয়, তাহলে তার রিপ্রেজেন্টেটিভ বা লিগ্যাল এয়ার্সদের এই ট্রান্সফারিকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। এটাই হচ্ছে আমাদের এখানকার মেইন কথা ছিল। এরপরে ইলাস্ট্রেশনে সেম কথা বলা আছে। ইলাস্ট্রেশনের বাংলাটা দেখুন যে অলিপুরের খামারটি গয়ের সম্পত্তি এবং এর মূল্য 800 টাকা। কয়েকটি দানপত্রের মাধ্যমে তা ক্ষয়ের নিকট হস্তান্তর করতে চায় এবং একই দলিলে গকে 1000 টাকা প্রদান করে। গ ওই খামারটি রাখার জন্য নির্বাচন করে, সে দানের 1000 টাকার অধিকার হারাবে। খুবই সিম্পল বিষয়, প্রথমে আমরা যেটা পড়লাম সেটাই এখানে বলা হয়েছে। কিন্তু মেইন বিষয় হচ্ছে যে ইন দ্য সেম কেস এ ডাইজ বিফোর দ্য ইলেকশন, অর্থাৎ এ হচ্ছে ওই যে ট্রান্সফারার, সে যদি মৃত্যুবরণ করে ইলেকশনের পূর্বে, হিজ রিপ্রেজেন্টেটিভ মাস্ট আউট অফ টাকা 1000 পে 800 টু বি, অর্থাৎ 1000 টাকার ভিতরে 800 টাকা অবশ্যই বিকে, অর্থাৎ বিকে ট্রান্সফারি, তাকে অবশ্যই হস্তান্তর করতে হবে, তাকে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানকার মেইন কথা ছিল ইলাস্ট্রেশনের, খুবই সহজ বিষয়। এরপরে আমরা দেখি যে এ পারসন টেকিং নো বেনিফিট ডিরেক্টলি আন্ডার আ ট্রানজ্যাকশন বাট ড্রাইভিং আ বেনিফিট আন্ডার ইট ইনডিরেক্টলি নিড নট ইলেক্ট, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কী করে, কোনো ব্যক্তি যদি ইনডিরেক্টলি কোনো হচ্ছে বেনিফিট পায়, তাহলে কিন্তু তাকে কি করতে হবে না, ইলেকশন করতে হবে না। একটা উদাহরণের মাধ্যমে দেখলে সহজে বুঝতে পারবেন। দেখেন, একজন ব্যক্তি যিনি এই সি এর সম্পত্তি সে বিকে ট্রান্সফার করবে, আমরা যেটা আগেও পড়তেছি সেই একই রকম। তো সি এর এই সম্পত্তিতে লাইফ ইন্টারেস্ট আছে আর এক্সের আছে ফুল ইন্টারেস্ট। তো এই একই হস্তান্তরের অংশ হিসেবে বলল কি যে সম্পত্তির মূল্য তো 800 টাকা, তো কী করলো, সিকে 1000 টাকা দিতে করলো, মানে প্রস্তাব করলো, এবং এক্সকে হচ্ছে 200 টাকা দিল। এটা কিন্তু ঘুষ হিসেবে দিল, তাই না? এটা কিন্তু সে সম্পত্তির মালিক হিসেবে পায়নি, সে তো বর্তমানে মালিক নয়। এই ব্যক্তি মৃত্যুবরণ করলে তারপর সে পাবে, তার মানে তার হচ্ছে এখানে মেইন মালিকানা নাই। এখন কী করলো, ঘুষ হিসেবে তাকে 200 টাকা দিল। তো এখানে অতিরিক্ত হিসেবে সে যেহেতু টাকাটা পেলো ইনডিরেক্টলি, সেহেতু তাকে এখানে ইলেকশন করতে হবে না, ইলেকশন করতে হবে কাকে, এই সিকে। এটাই হচ্ছে মেন কথা। অর্থাৎ একই হস্তান্তরের অংশ হিসেবে যদি অতিরিক্ত হিসেবে কাউকে কোনো টাকা পয়সা দেওয়া হয়, কোনো বেনিফিট দেওয়া হয়, তাহলে তাকে ইলেকশন করতে হবে না। এটাই হচ্ছে এখানকার মেইন কথা। এরপরে দেখেন এক্সেপশন আছে। এক্সেপশনে কি বলছে, এক্সেপশনে বলা আছে যে এক্সেপশন টু দ্য লাস্ট প্রসিডিং 4 রুলস, উপরে বর্ণিত 4টা নিয়মের ব্যতিক্রম। এখানে হোয়ার আ পার্টিকুলার বেনিফিট ইজ এক্সপ্রেসড টু বি কনফার্ড অন দ্য ওনার অফ দ্য প্রপার্টি which the transferor professes to transfer, and such benefit is expressed to be in lieu of that property. If such owner claim the property, he must relinquish the particular benefit, but he is not bound to relinquish any other benefit conferred upon him by the same transaction. অর্থাৎ এখানে মূলত যে বিষয়টা বলছে সেটা হচ্ছে ওনার যদি ট্রান্সফার অ্যালাউ না করে, আমরা যেটা পড়লাম না যে ওনার যদি ট্রান্সফার অ্যালাউ না করে, তাহলে সে কী করবে, তাহলে সে তার সম্পত্তি রেখে দিবে এবং সে তাকে যে বেনিফিট দেওয়া হয়েছে সেটা ত্যাগ করবে। তবে তাকে যদি অন্য কোনো সুবিধা দেওয়া হয়, যেমন তাকে যদি কোনো ঘুষ দেওয়া হয়, আমরা একটু যেটা পড়লাম যে যদি তাকে কোনো এক্সট্রা বেনিফিট দেওয়া হয়, এই প্রপার্টিটা হচ্ছে যে মূল্য সেটা না, এমনি অন্যভাবে তাকে দেওয়া হয়েছে তাকে ইনফ্লুয়েন্স করার জন্য ঘুষ হিসেবে, তখন কিন্তু তাকে ওই টাকাটা ফেরত দেওয়া লাগবে না, বা ওই বেনিফিটটা তার ফেরত দিতে সে বাধ্য নয়। হ্যাঁ, হি ইজ নট বাউন্ড টু রিলিঙ্কুইশ এনি আদার বেনিফিট কনফার্ড আপন হিম বাই দ্য সেম ট্রানজ্যাকশন। হ্যাঁ, তাকে একই লেনদেনে তাকে দেওয়া অন্য কোনো সুবিধা সে পরিত্যাগ করতে বাধ্য নয়। এটা হচ্ছে প্রথম ব্যতিক্রম। এরপরে কি,
acceptance of the benefit. Acceptance of the benefit by the person on whom it is conferred constitutes an election by him to confirm the transfer if he is aware of the duty to elect and of those circumstances which would influence the judgment of a reasonable man in making an election, or if he waives inquiry into the circumstances. অর্থাৎ কোনো ব্যক্তি যদি তাকে দেওয়ার সুবিধা গ্রহণ করে, হ্যাঁ, এবং যে সমস্ত বিষয় একজন যুক্তিসঙ্গত মানুষকে নির্বাচন করার ব্যাপারে প্রভাবিত করতে পারে সে সকল বিষয় সম্পর্কে অবগত থাকে, অথবা এমন পরিস্থিতি সম্পর্কে তদন্তের অধিকার প্রয়োগ না করে, তাহলে সে হস্তান্তর অনুমোদন করে নির্বাচন করেছে বলে ধরে নেওয়া হবে। হ্যাঁ, এটা ছিল দ্বিতীয় নাম্বার এক্সেপশন। এরপরে থার্ড যে এক্সেপশন সেটা হচ্ছে এটা, যে such knowledge or waiver shall in the absence of evidence to the contrary be presumed if the person on whom the benefit has been conferred has enjoyed it for 2 years without doing any act in express dissent. যদি অসম্মতি প্রকাশের জন্য কোনো কাজ না করে লোকটি 2 বছর যাবৎ তাকে দেওয়া সুবিধা ভোগ করে, তাহলে সে সকল বিষয় অবগত ছিল এবং তদন্তের অধিকার বর্জন করেছিল বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ ধরেন কাউকে আমি একটা সম্পত্তি দিলাম, সে 2 বছর ধরে সেটা ভোগ দখলে রেখেছেন এবং সেটা ভোগ করতেছেন, তবে আমরা ধরে নেব যে সে ইলেকশন করেছে, অর্থাৎ মানে তাকে আর নতুন করে ইলেকশন করা লাগবে না, সে মেইনলি বিষয় সম্পর্কে অবগত ছিল এবং সে সেটা ভোগ করতেছে। এখন 4 নম্বর এক্সেপশনটা দেখেন। Such knowledge or waiver may be inferred from any act of his which renders it impossible to place the person's interested in the property professed to be transferred in the same condition as if such act had not been done. যদি সে এমন কোনো কাজ করে, হ্যাঁ, যার ফলে সম্পত্তিতে যে স্বার্থ ছিল তা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়ে, তখন সে নির্বাচন করেছে বলেই ধরে নেওয়া হবে। এটা কেমন, এটা আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই দিই, তাইলে সহজ হবে। এরপরে যে উদাহরণটা আছে না, ইলাস্ট্রেশনটা, ওটাই মূলত এটাই বলতেছে। দেখেন, এ কি করলো, এই যে সম্পত্তি স্টেট এটাকে বিয়ের কাছে হস্তান্তর করবে বলল, এবং বলল একই হস্তান্তরে সে হচ্ছে সিকে এটা কয়লার খনি দিল, বলল যে তুমি কয়লার খনিটা পাবা যদি তুমি এই স্টেটটা বিকে দিয়ে ইলেকশন করো, ঠিক আছে। তো সি কী করলো, এই কয়লা খনি নিল এবং নিয়ে সেটা কয়লা উঠায় নিঃশেষ করে ফেললো। তাইলে এখানে তো এই কয়লা খনি তো আর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না, তাই না? অর্থাৎ সম্পত্তির যে স্বার্থ ছিল সেটা তো আর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই জন্য এরকম যদি কোনো স্বার্থ নিঃশেষ করে ফেলা হয় তাহলে ধরে নিব যে সি এখানে ইলেক্ট করছে, অর্থাৎ সে ইলেকশন করছে, এখানে নতুন করে তার নির্বাচন করার কোনো প্রয়োজন নাই। দেখুন এখানে ইলাস্ট্রেশনেও সেম কথা আছে যে A transfers to B an estate to which C is entitled and as a part of the same transaction gives C a coal mine, অর্থাৎ C কে একটা coal mine দেওয়া হলো, C takes possession of the mine and exhausts it. C পজিশন নিল এবং এটা কি করলো, এটা কয়লা হচ্ছে সে উত্তোলন করা শুরু করলো বা নিঃশেষ করে ফেললো। হ্যাঁ, he has thereby confirmed the transfer of the estate to B, অর্থাৎ সে এর মাধ্যমে সে এই যে বিয়ের কাছে যে স্টেটটা সে কনফার্ম করলো। এটাই মেইনলি এখানকার সহজভাবে বলছে। এরপরে দেখেন, হস্তান্তরের তারিখ হতে 1 বছরের মধ্যে সে যদি হস্তান্তরকারী বা তার প্রতিনিধিগণকে হস্তান্তরে তার সম্মতি বা অসম্মতি না জানায়, তাহলে 1 বছর পর হস্তান্তরকারী বা তার প্রতিনিধিগণ তার নিকট নির্বাচন করার দাবি জানাতে পারে এবং এই দাবি পাওয়ার পর একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সে যদি নির্বাচন না করে তাহলে সে হস্তান্তর অনুমোদন করে নির্বাচন করেছে বলে ধরে নিতে হবে।
এটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরেন এ কি করলো, বিকে একটা সম্পত্তি হস্তান্তর করবে যেটার মালিক হচ্ছে এম। তো এখানে তো একে একটা বেনিফিট দেওয়া হয়েছে এবং সম্পত্তিটার মূল্য এটা, তাই না? এখন সে যদি মনে করে যে সে তার সম্পত্তি সে রেখে দিবে, তাহলে রেখে দিবে, সে বেনিফিটটা ত্যাগ করবে। কিন্তু সে ধরুন নির্বাচন করলো না, 1 বছরের ভিতরে সে নির্বাচন করলো না, তার মানে সে হচ্ছে রিটার্ন করে রেখে দিল সম্পত্তি এবং সে নির্বাচন করতেছে না যে সে মানে বেনিফিট নেবে নাকি এটা গ্রহণ করবে। তো এই হস্তান্তরকারী সে কি করবে, তার একটা প্রতিনিধি দল বা সে এই ব্যক্তিকে 1 বছরের পরে সে হচ্ছে একটা নোটিশ দিবে যে ভাই তুমি কি নির্বাচন করবে নাকি করবে না, এরকম একটা বিষয়। কিন্তু তারপরেও যদি এই দাবি পাওয়ার পরও যদি একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এই ওনার যদি নির্বাচন না করে, তাহলে সে হস্তান্তর অনুমোদন করে নির্বাচন করেছে বলে ধরে নিতে হবে। এটাই হচ্ছে এখানকার মেইন কথা। তো এই ছিল আমাদের সম্পত্তি হস্তান্তর আইনের সেকশন 35, অর্থাৎ ডক্ট্রিন অফ ইলেকশন। বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল কিছু না, মেইনলি এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে, তাহলে সহজ হবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার একটু পজ দিয়ে দেখে নেবেন, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এমনভাবে আমি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি যাতে সবাই বুঝতে পারে। হ্যাঁ, তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।